প্রান্তিক জেলার একটা বাচ্চার ওপর এরকম একটা ঘটনা ঘটেছে, রাজ্যে কোথাও জানা যায়নি, রাজ্যে কেউ বিচারের দাবি করেনি, চেপে দেওয়া হয়েছে, প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। কিছু 17 তারিখ 17ই জানুয়ারি 2024 একটা বাচ্চা মেয়ে, 13 বছরের বাচ্চা মেয়ে কিডন্যাপ হয়। তার মা আমার পাশে বসে আছেন। মা গিয়ে অভিযোগ করেন থানায়, পুলিশ রিকভার করতে পারেনি। 27 তারিখ একটা বডি রিকভার হয়। আমার বলতেও কষ্ট হচ্ছে, তাও বলা উচিত। সেই বডিটার চোখ ছিল না, আঙুলের নখগুলো উপড়ে ফেলা হয়েছিল, তার জিভ কেটে ফেলা হয়েছিল। এক মহিলা তার স্তন কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তার প্রাইভেট পার্ট র্যাপচার হয়ে গেছিল। ভয়াবহতায় বলা হয়। দিল্লির নির্ভয়াকে ঘটনা আপনাদের মনে আছে, দিল্লির নির্ভয়া ঘটনাকেও হার মানায়। এইরকম একটা ঘটনায় কমপ্লেন হলো। 27 তারিখ পুলিশ কেস স্টার্ট হলো, পোস্টমর্টম হলো। প্রথম পোস্টমর্টম যখন হলো, অদ্ভুতভাবে পোস্টমর্টমের মধ্যে এই যে অর্গানগুলো বাদ দেওয়া হয়েছিল, বললাম আমি 13 বছরের বাচ্চার, সেই অর্গানগুলোর সম্পর্কে একটা কথা থাকলো না। পরিবার কোর্টে আসলেন, হাইকোর্ট থেকে অর্ডার হলো, হাইকোর্টের অর্ডারে সেকেন্ড পোস্টমর্টম হলো, তখন এগুলো পাওয়া গেল। তারপর থেকেই চলছে আজীব এক খেলা। পুলিশ রেগুলার থ্রেট করছে ভিকটিমের পরিবারকে, ডেকে নিয়ে প্রথমে যখন অভিযোগ করতে গেছিল তখনও হচ্ছিল, এখনো হচ্ছে। ডেকে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে আপনারা মামলাটা তুলে নিন, মামলায় সাক্ষী দেবেন না, কি হবে, মেয়ে তো চলে গেছে, কিছু টাকা নিয়ে নিন, টাকা নিয়ে চুপ করে থাকুন। পাশে আমার দিদি বসে আছেন, অ্যাডভোকেট হুসনে আরা দিদি, প্রথম দিন থেকে মামলাটা করছেন। তার কাছে 8 লক্ষ টাকা নিয়ে যাওয়া হয়, গিয়ে বলা হয় আপনি 8 লক্ষ টাকা নিয়ে চেপে যান, এই মামলায় দাঁড়ানোর দরকার নেই। অ্যাকিউজদের প্রত্যেক দিন থ্রেট করা হচ্ছে, মামলা যখন এগোচ্ছে ভিকটিমদের থ্রেট করা হচ্ছে, ভিকটিম পরিবারকে। বাচ্চাটা মারা গেছে, তার পরিবার এখনো ভয়ে আছে। এই অভিযোগ করার পর যখন আস্তে আস্তে এগোয়, যখন 164 আপনারা জানেন আগে তখন ছিল, 164 যখন রেকর্ড হয়, 164 রেকর্ডে একজনের নাম উঠে আসে। কার প্রেসারে হচ্ছে, কোন পলিটিক্যাল প্রেসারে হচ্ছে, কে পিছনে আছে, আমরা এই মুহূর্তে বলছি না। আমরা পরবর্তীকালে নামটা যথা সময় প্রকাশ্যে আনব। আজকে একটা মেয়ে, তার মা তার মেয়ের বিচার চাইছে বলে প্রতিনিয়ত তাকে থ্রেট করা হচ্ছে, তার লয়ারদের কেনার চেষ্টা করা হচ্ছে। যারা সাক্ষী আছেন, 39 জন সাক্ষী, এখনো পর্যন্ত 2 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, তারা হস্টাইল হয়ে গেছেন। প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এই 39 জনের ক্ষেত্রে পুলিশ উইটনেসদের ইনফ্লুয়েন্স করছে। একটা অদ্ভুত জিনিস, মেয়েটার মোবাইল রিকভার হয়েছিল, লাস্ট কল যার সাথে কথা হয়েছে তাকে পুলিশ ডেকেছিল, তো অদ্ভুতভাবে তাকে উইটনেস হিসাবে রাখেনি। এটা পশ্চিমবঙ্গের ললেসনেস বোঝায়। যে বাংলার মেয়ে নিজেকে বাংলার মেয়ের প্রচার করে ভোটে জিতে ক্ষমতায় এসেছিল, তার আমলে বাংলার মেয়েদের অবস্থা বোঝায়। আমরা অভয়াকাণ্ড দেখেছি, আমরা আরজিকর দেখেছি, নৃশংস ঘটনা, তো এটাও কিছু কম নয়। মুর্শিদাবাদ প্রান্তিক জায়গা, হরিহরপাড়া প্রান্তিক জায়গা, তাই জন্য একজন সংখ্যালঘু বাচ্চা মেয়ের ওপর যে অত্যাচার হলো, সেটা হয়তো লাইমলাইটে আসেনি, সেটা মানুষ দেখেনি, সেটা মানুষ জানেনি। আজকে পর্যন্ত, আজকেও মাকে থ্রেট করা হচ্ছে। আমি অনুরোধ করব মাকে ঘটনাটা বলার জন্য। সবাই মা, তাই আমার মেয়ে নিখোঁজ হয়েছিল 24শে জানুয়ারি। দিয়ে তারপর খোঁজাখুঁজির পর থানায় যায়, থানায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়, কোনো স্টেপ নেয় না, কোনো খোঁজ খবর দেয় না। তারপর আমি বাড়ি ফিরে যাই, বারবার আসি থানায়, বারবার বাড়ি ফিরে যাই, বারবার আমাকে বিভিন্ন রকমের কথা বলে পুলিশ। তারপর আমি যাওয়ার পর 27 তারিখে তখন পাই বডি পাওয়ার পর দেখি বডিতে চোখ নাই, কান নাই, জিভ নাই, তারপর চাউলের মাংস নাই, কিচ্ছু নাই, স্তনের তো দেখাই যায়নি, ওগুলোও নাই, কিচ্ছু নাই। তারপর দেখছি পড়ে আছে। তারপর পুলিশ তুলে নিয়ে যায়, পুলিশের গাড়িতেই তুলে নিয়ে যায়, কোনো গাড়ি দেয়নি। ওখানে পড়ে থাকতে কেউ দেখেছে, কেউ দেখেনি, এইভাবে তুলে নিয়ে চলে যায়।
তারপরে আমরা থানায় যাই, থানায় এরকম বলি, তখন ওই আমাদেরকেই বিভিন্ন রকমের কথা বলে। তারপর ওই তো পোস্টমর্টম রিপোর্টে রাত্রেই পোস্টমর্টমের রিপোর্টে পাঠিয়ে দিল ওখান থেকে। তারপর পুলিশে আমাদেরকে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করছে, বলছে এখন আমাদের যারা সাক্ষী আছে তাদেরকে চাপ দিচ্ছে, টাকা নিয়ে ইয়ে করে ও সাক্ষী দেওয়া হবে না, এই হবে না হবে না, এটা বিভিন্ন রকমের কথা বলছে। আমরা বিচার চাই, আমি আমার মেয়ে। হরিহরপাড়া থানা। হরিহরপাড়া হরিহরপাড়া থানা। কোন সাল? 2024। 2024 কোন দিনটা? 22 তারিখ। 22 তারিখ মিসিং। 22 তারিখ মিসিং। 22 তারিখ থেকে কমপ্লেন করেন? হ্যাঁ হ্যাঁ। 22 তারিখে কমপ্লেন করেছি, তারপর 27 তারিখে বডি পেয়েছি। এই পুরো বিষয়ের মধ্যে আরো একটা জিনিস আছে। এই মামলাটায় না একটা বাচ্চা মেয়ে মারা গেছিল, তো নৃশংসভাবে মারা হয়েছিল, ইনহিউম্যান। সেটায় পুলিশ প্রথমে পক্সো আইনে মামলা রুজু করেনি। সাবসিকুয়েন্টলি যখন যায় এগোয়, পক্সো আইন কলকাতা হাইকোর্টে এনারা আসেন, মামলা করেন, পক্সো আইন অ্যাড হয় সেখানে। এবং অদ্ভুতভাবে যে অ্যাকিউজকে জুভেনাইল প্রমাণ করার জন্য, উনি হয়তো জুভেনাইল হতে পারেন, আই এম নট শিওর, একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট জোগাড় করা হয়, পুলিশ জোগাড় করে সেটা, এবং জুভেনাইল জাস্টিস বোর্ডে তাকে পাঠানো হয়। আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদেরকে আমার প্রশ্ন, একজনের পক্ষে দুজনের পক্ষে এই নৃশংসতা কি সম্ভব? একটা বাচ্চা মেয়ে যেভাবে মারা হয়েছে, ধর্ষণ এবং খুন, এবং খুনটা যে পর্যায়ে, আমি আবার রিপিট করছি না, মা ইতিমধ্যে বলেছেন, আমি একবার বলেছি, কোন মানুষের পক্ষে সম্ভব? একজন প্রান্তিক জেলার একটা বাচ্চার ওপর এরকম একটা ঘটনা ঘটেছে, রাজ্যে কোথাও জানা যায়নি, রাজ্যে কেউ বিচারের দাবি করেনি, চেপে দেওয়া হয়েছে, প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমি এটা বললাম, কে করেছে, কার হাত আছে, 164-এ কোন নেতার, কোন বড় নেতার নাম এসছে, আমরা এখন বলবো না। ফ্যামিলির ওপর প্রেশার আছে, যথাসময়ে সেই 164 স্টেটমেন্ট আমরা সামনে রাখবো। আর অদ্ভুত ব্যাপার, ন্যায় বিচারের কথা বলা হয় না, বাচ্চাদের ন্যায় বিচার। আমার সাথে আমার দিদি আছেন, তিনি এই মামলাটা প্রথম দিন থেকে করছেন। দিদিকে কিভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে, কিভাবে তাকে টাকার অফার করা হচ্ছে, আমি সেটা দিদিকেই বলবো বলার জন্য। যে মামলাটা সত্যি বা কোর্টে পেন্ডিং আছে, কিন্তু আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি এই জায়গায় এসে, কারণ অসহায় একটি মা, সে রোজ যখন আমার কাছে এসে কান্না করে খুব খারাপ লাগে। প্রথমত বললেন যে এটা সাক্ষী শুরু হয়ে গেছে, প্রথম দিন ওনাকে কোর্টে ওঠানো হয়েছিল সাক্ষীর জন্য, উনি সেখানে এত জোরে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, বলতে কি মেয়ের নাম বলেই প্রথমে অজ্ঞান হয়ে গেলেন, হসপিটালাইজ হলেন, চলে গেল। কারণ তখন সেই সময় পুলিশ ওয়ারেন্ট করে বাড়ি থেকে তুলে নিয়ে এসছেন ওনাকে। মানে আমাদের মুর্শিদাবাদে বিশেষ করে হরিহরপাড়া থানায় প্রচুর মার্ডার কেসের আসামি যাদেরকে পুলিশ ধরেন না, কিন্তু একজন মা, তার ওয়ারেন্ট হয়েছে কেন, ঠিক সময়ে কোর্টে সাক্ষী দিতে যাননি বলে। তারও কারণ আছে, কারণ আমরা ইতিমধ্যে অনারেবল হাইকোর্টে রিভিশনে এসেছি ফার্দার, মানে রিইনভেস্টিগেশনের জন্য। তো ইনভেস্টিগেশনে কোনো কিছু পুলিশ সঠিকভাবে আনেনি। কি আনেনি? এই যে এক্ষুনি বললেন আমার দাদা যে আপনাদের সামনে যে জুবিনাইল সাজিয়ে পাঠানো হয়েছে, অথচ একটা 13 বছরের মেয়ে ইনভেস্টিগেশনে, তার কিন্তু কোনো রকম বার্থ সার্টিফিকেট বা কোনো স্কুল সার্টিফিকেট, কোথাও তার এজ প্রুফ পুলিশ কিন্তু আজ পর্যন্ত কালেক্ট করেনি। তাহলে এই মামলায় যদি আমাদের ট্রায়াল হয়, তাহলে নিশ্চয়ই আমরা প্রমাণ করতে পারবো না। এবং টোটাল ইনভেস্টিগেশনটায় এত ফল্ট আছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা এখানে সমস্ত সাক্ষীরা বলেও, তাও কেসটাই অ্যাকুইটাল হওয়ার মতো পরিস্থিতি আছে। ফলে কোনো ইনভেস্টিগেশন হয়নি। পিও কোথায়, পুলিশ সেটা দেখলেন না। চেষ্টাই চলবে, তা না হলে উনি একটা অশিক্ষিত মানুষ, তখন আমরা দিয়েছেন শুধু মার্ডারটুকুর জন্য। এই যে কিডন্যাপ হলে একটা চেন পুরো কেটে দিল পুলিশ। এবং যেদিন ডেড বডি পাওয়া যাচ্ছে সেদিনই ছেলেটিকে জুবিনাইলে পাঠিয়ে দিয়ে বলছে আমরা তো ওনাকে নিয়ে আসা যাবে না, কারণ যেহেতু জুবিনাইল, তাকে রিমাইন্ডে নেওয়া যাবে না। টেকনিক্যাল গ্রাউন্ডে প্রত্যেকটা জায়গায় প্রচন্ড ট্যাক্টফুলি
এই অ্যাকিউজকে ওনারা বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা প্রথম দিন থেকে আজ পর্যন্ত করে যাচ্ছেন। এমনকি আমাদের পিপি সাহেবরাও ওখানে আছেন, যারা আর বলছি না, সেটা খুব খারাপ লাগে, একই প্রফেশনের মানুষ। এখন আমাদেরকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, বিভিন্ন লোকজন আসছেন, বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজন, সেগুলো সবই রিফিউজ করা হয়েছে এবং টাইম টু টাইম ওনাকে বলা হয়েছে সাবধানে থাকার জন্য। এই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের সত্যি মনে হচ্ছে এখন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় অভয়া হয়ে যাচ্ছে, যেটা আমরা হয়তো সবাই জানি না। কেসটা কি অবস্থায় আছে? দিদি যে কথা বললেন না, আমার বলতে ট্রায়াল চলছে। দিদি যে কথা বললেন, অ্যারেস্টেড, তারপরেও প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। আর দিদি যেটা বললেন না, আটকালেন, আমার বলতে বাধা নেই, সেম প্রফেশন হলেও। কামদুনির ঘটনা আপনাদের মনে আছে, 17 বার পিপি চেঞ্জ হয়েছিল। এইখানে পিপি চেঞ্জ হয়নি, পিপি প্রেশার ক্রিয়েট করছে ডিফ্যাক্টোর ওপর, যাতে মামলা সেটেল হয়ে যায়। সেইটা জানিয়ে অভিযোগ করা হয়েছে, কিন্তু সেটা জানিয়ে অভিযোগ অলরেডি করা হয়েছে, দিদি করেছেন। পিপির কাছে গিয়েছিলাম বদলানোর জন্য, সে ও বদলায়নি, ওটার জন্য গিয়েছিলাম, দুবার গিয়েছিলাম ওটার জন্য। তো ওরাও কারণ একই পিপি রেখে দিয়েছে। পিপিকে আমি ওই বিপরীত পার্টির সঙ্গে কথা বলতে দেখেছি, এই জন্য বললাম আমি পিপি পাল্টাবো। ওদের সঙ্গে কথা বলছে যখন, তো ওদের সঙ্গে কোনো লেনাদেনা আছে, নাইলে তো এরা কথা বলবে না। এরকম যে বলছে চাপ, এই তো টাকা পয়সা নিয়ে মীমাংসা করে নেন, এটা আর কতদিন চলবে, এইরকম ছেড়ে দিয়ে। রাজনৈতিক দল করে, মানে আপনার কি মনে হয়? তাই তো মনে হয়, কিন্তু আমি তো প্রথম কংগ্রেস করতাম, কংগ্রেস করতাম, অধীরের কাছেও গিয়েছিলাম, কিন্তু ওরাও কোনো করেনি, ওরাও তাড়িয়ে দিয়েছে। তারপর আমি সবাই বললো যে একটা আছে, নেতা আছে তন্ময় বিশ্বাস, বিজেপির নেতা, ওনার কাছে যান, তাইলে আপনারা সাহায্য পেতে পারেন। তাই ওনার কাছে গিয়েছিলাম, তাই সাহায্য পেয়ে তো এইটুকু এসছি, এতদূর পর্যন্ত আসতে পেরেছি। কি ধরনের আপনাকে হুমকি দেওয়া হচ্ছে এবং কারা কিভাবে দিচ্ছে? ওই ওদের বাপ আছে, চাচারা, ভাইরা সবাই বলছে এরকম যদি না কেস তুলে নেওয়া হয় তাহলে মেরে দিব, এরকম মারবো, এরকম। আমার স্বামী তো ভয়ে বেরোতেই পারে না, আমার স্বামী তো আমার থেকে দুর্বল। আমিও তো মেয়ে ছেলে, আমিও তো দুর্বল, আমিও তো পারবো না সবসময়, আমাকে গার্ড কে করবে? আমার একটা ছোট বাচ্চা ছেলে আছে, তাও তো 15 বছর 16 বছর ছেলে। আমরা রাস্তায় চলাফেরা করতে পারিনি সেরকম ভয়ে। আর তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে গেছিলেন, বলেছিলেন বিষয়টা? হ্যাঁ গিয়েছিলাম, ওরাও তাড়িয়ে দিয়েছে। ওরা নেতারা, ওটা যারা মার্ডার করেছে ওরা হয়তো টিএমসির সভাপতি, যে ছেলেটা মার্ডার করেছে তার বাবা সভাপতি, যে ছেলেটা নিয়ে গেছিল কিডন্যাপ করে, যে ছেলে 3 জনই অ্যারেস্ট হয়ে আছে। তো টিএমসি সভাপতি ছিল, টিএমসির কাছেও গিয়েছি, তাও তাড়িয়ে দিয়েছে দূর করে। এখন তোমরা কি ভাবছো, এটাকে নিয়ে কি হাইকোর্টে অলরেডি মামলা চলছে? মামলা করেছি আমি যতটুকু পেরেছি, খুব কষ্ট করে হাইকোর্টটা করেছিলাম। আমরা অসহায় গরিব মানুষ, যা ছিল হয়তো হাইকোর্ট করেছি, তো হাইকোর্টে পেন্ডিং হয়েই পড়ে আছে। হাইকোর্টে 3টে মামলা হয়েছে। প্রথম মামলা হয়েছে সেকেন্ড এফআইআর এর জন্য, সেকেন্ড মামলা হয়েছে পক্সো অ্যাড করার জন্য, থার্ড মামলা এটা হয়েছে, এখনো পেন্ডিং আছে, যেটা ওনার অন্য আইনজীবী ছিলেন। আমাদের কাছে আসার পর আমরা আইনি সহায়তা প্রোভাইড করবো অবভিয়াসলি। থার্ড যে মামলাটা, সেটা হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশনের জন্য, যেটা এখন পেন্ডিং, রি-ইনভেস্টিগেশন থ্রু সিবিআই। হ্যাঁ, তো সিবিআই জন্য আমরা করেছি, ওইটা পড়ে আছে পেন্ডিং হয়ে। তাও হয়তো ভয় দেখাচ্ছে, আবার সাক্ষী শুরু করে দিয়েছে অলরেডি। আমার যারা সাক্ষী আছে তাদেরকেও ভয় দেখাচ্ছে। পুলিশে বলছে সাক্ষী না দিলে জেল হয়ে যাবে, 3 মাসের জেল, পুরে রেখে দেবো, মেরে অবস্থায় রাখবো না, মাঠে ঘাটে যাওয়ার অবস্থায় রাখবো না, এরকম চাপ দিচ্ছে পুলিশে। তিনজন অ্যারেস্টেড আছে, 164 একজনের নাম এসেছে, যে পোস্টমর্টমের সময় প্রেজেন্ট ছিল। উনার সিকিউরিটির জন্য, উনার পরিবারের সিকিউরিটির জন্য আমি বলছি না, অ্যান্ড
অবভিয়াসলি প্রভাবশালী ব্যক্তি। যথাসময়ে আপনাদের সামনে কাগজটা আমরা রাখবো। 164 পাবলিক ডকুমেন্ট সামনে আসবে এবং জনপ্রতিনিধি যে তিনজন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে একজন জুবেনাইল আর বাকি দুজন হচ্ছে বাবা মা, বাবা মা। একই যে অ্যারেস্ট হয়ে তার বাবা মা। সেই বাবা কি মানে প্রভাবশালী মানে হ্যাঁ শাসক দলের হ্যাঁ আমাদের থেকে ওরা একটু শক্তিশালী। আমাদের তো Thank you. বাসি হতো না যদি তন্ময় দা না থাকতো, বিজেপির এই নেতা তন্ময় বিশ্বাস ও না থাকলে তো আমাদের বাসি হতো না ওখানে, আমাদেরকে তাড়িয়ে দিত। হ্যাঁ আমাদেরকে তো তাড়িয়ে দিত, আমরা আতঙ্কেই আছি।